আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আলোচনা করতে চাই প্রেগন্যান্সিতে পিটুইটারি ডিজিজ কী কী আছে সেগুলো নিয়ে। তো সবার আগে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রোল্যাক্টিনোমা। প্রথমে একটা বেসিক কথা বলি, সেটা হচ্ছে নর্মাল আসলে পেশেন্টের যেটা হয়, পেশেন্ট আসলে একটা পিটুইটারি গ্ল্যান্ড টিউমার নিয়ে আমাদের কাছে আসে এবং পিটুইটারি গ্ল্যান্ড টিউমারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা বেশি বেশি করে এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্রোল্যাক্টিন হরমোনটাকে আসলে রিলিজ করে। সো যখন একটা প্রোল্যাক্টিনোমা আমরা বলতেছি, বেসিক্যালি উই মিন দ্যাট একটা পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, পিটুইটারি অ্যাডেনোমা যেটা প্রোল্যাক্টিন সিক্রেট করতেছে সেটাকে প্রোল্যাক্টিনোমা বলা হচ্ছে। এখন যে কোনো রকমের আমাদের পিটুইটারি গ্ল্যান্ড টিউমার সেটাকে আসলে সাইজ কত সেটাকে দেখতে হবে। সাইজ কেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি এটা লেস দ্যান 10 মিলিমিটার ইন সাইজ, যদি সাইজটা লেস দ্যান 10 মিলিমিটার হয় তাহলে আমরা বলি মাইক্রো অ্যাডেনোমা। তাহলে আমরা কি বলি? মাইক্রো অ্যাডেনোমা। আর যদি এমন হয় যে মোর দ্যান 10 মিলিমিটার তাহলে আমরা বলি ম্যাক্রো অ্যাডেনোমা। মাইক্রো অ্যাডেনোমা যেটা সেইটা নিয়ে কনসার্ন হলো যে এটা জাস্ট এক্সেসিভ হরমোনই প্রোডাকশন করবে, সারাউন্ডিং অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে, অ্যানাটমিক্যাল রিলেশনশিপে যেই স্ট্রাকচারগুলো আছে এগুলোর উপরে আমরা কম্প্রেশন ইফেক্ট আসলে দেখি না। বাট যদি এমন হয় যে টিউমারটার সাইজ আসলে মোর দ্যান 10 মিলিমিটার, ম্যাক্রো অ্যাডেনোমা আমরা তখন বলি। ওইটা যেটা করে যে পিটুইটারি গ্ল্যান্ডের সারাউন্ডিং যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো আছে টিউমারটা সেটাকে কম্প্রেস করে। স্পেসিফিকভাবে আমরা দেখি যে অপটিক্যাল যে কায়াজমা যেটা আছে সে অপটিক্যাল কায়াজমাটা কম্প্রেসড হয় এবং সেইখানে পেশেন্ট একটা ভিজুয়াল ডিফেক্ট আসলে হয়, ভিজুয়াল ফিল্ড ন্যারো হয়ে আসে। আমরা দেখি বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া, আমরা দেখি পেশেন্টের বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া ডেভেলপ করে। সো বেসিক্যালি এটা কেন হচ্ছে? বিকজ অফ দ্য কম্প্রেশন অফ দ্য অপটিক কায়াজমা। সো ম্যাক্রো অ্যাডেনোমা হলে এই প্রবলেমটা হয়। আর এর পাশাপাশি ডিউ টু এক্সেসিভ প্রোল্যাক্টিন সেইটার জন্য তো আমরা আদার সিমটম তো আসলে দেখবই। সো যখন আসলে প্রেগনেন্সিতে প্রোল্যাক্টিনোমা হয় তখন আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কি, এক্সেসিভ হরমোনের জন্য কি প্রবলেম হচ্ছে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়, তার ভিজুয়াল ফিল্ড এটা অ্যাফেক্টেড হলো কিনা, তার ভিশন ইন্টারাপ্টেড হচ্ছে কিনা। সো প্রোল্যাক্টিনোমা মানে তাহলে আমি একটা আলোচনা তাহলে এবার ডিভিশন থেকে আমরা শুরু করি। সো বেসিক্যালি পিটুইটারি টিউমার যত রকম আমরা আসলে দেখি ইয়াং পেশেন্টে সবচেয়ে কমন আসলে এই পিটুইটারি অ্যাডেনোমাটাই আসলে সবচেয়ে কমনলি দেখা যায়, সে প্রোল্যাক্টিনোমাটাই আসলে সবচেয়ে কমনলি দেখা যায়। এখন যাদের প্রোল্যাক্টিনোমা আছে, এক্সেসিভ প্রোল্যাক্টিন আসতেছে, এখন ফিজিওলজি কিন্তু আমরা পড়ছিলাম না একদম ফার্স্ট ইয়ারে যে প্রোল্যাক্টিন যদি বেশি করে রিলিজড হয় সেটাও কিন্তু আসলে একটা ন্যাচারালভাবে কন্ট্রাসেপটিভ রোল আসলে প্লে করে। সো যাদের আসলে প্রোল্যাক্টিনোমা আছে তারা প্রেগনেন্ট হইতেছে ব্যাপারটা একটু রেয়ার, বাট এরপরও হইতে পারে। সো অ্যাকচুয়ালি ফার্টিলিটি কিন্তু রিডিউসড ইন পেশেন্ট উইথ প্রোল্যাক্টিনোমা বিকজ এক্সেসিভ প্রোল্যাক্টিন লেভেল এটা আসলে প্রেগনেন্সিকে আসলে অপোজই করে অ্যাকচুয়ালি। বাট এরপরও প্রেগনেন্সি হইতে পারে, এরপরেও প্রেগনেন্সি হইতে পারে। এবং যখন প্রেগনেন্সি হয় সেখানে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি ফিজিওলজিক্যাল রিজনেই পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি এটা আসলে এনলার্জ হওয়ার কথা, কিন্তু এই দিকে আবার টিউমার আছে। সো তখন দেখা যায় যে ফিজিওলজিক্যাল কারণেই টিউমারটা আরও বড় হইতে থাকে। এখন টিউমারটা যখনই বড় হচ্ছে কি হবে, মোর দ্যান 10 মিলিমিটার যদি আসলে হয়ে যায় সেটা হলো ম্যাক্রো প্রোল্যাক্টিনোমা হয়ে যাবে। এখন যখনই ম্যাক্রো প্রোল্যাক্টিনোমা হবে সেটা কি হবে, যে অপটিক কায়াজমা যেটা তার সারাউন্ডিং অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটাকে আসলে কম্প্রেস করে ফেলে। সো অপটিক কায়াজমা কম্প্রেশন হবে এবং সেটা হলে আমরা দেখবো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আসলে ডেভেলপ করতেছে। সো তাদের ভিজুয়াল ফিল্ড টেস্টিং আমাদেরকে আসলে সেখানে করতে হয় প্রত্যেক ট্রাইমেস্টারে। লাইক কোনো একটা প্রেগনেন্ট লেডি যদি তার প্রোল্যাক্টিনোমা থাকে, ইচ ট্রাইমেস্টার প্রত্যেক ট্রাইমেস্টারে তার ভিজুয়াল আমাদের এই ফিল্ড টেস্ট আসলে করতে হবে, এটা করতে হবে। এবং যদি আমরা এমন দেখি যে হ্যাঁ ভিজুয়াল টেস্ট, আমরা ভিজুয়াল ফিল্ড টেস্ট করে দেখছি যে হ্যাঁ তার আসলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া ডেভেলপ করছে বা তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, আমাদের নেক্সট অ্যাপ্রোচ কী হবে? নেক্সট অ্যাপ্রোচ হচ্ছে ইমেজিং করে টিউমারটা আসলে কতটুকু কী জায়গায় আছে এটাকে অ্যাসেস করতে হবে। সো অ্যাসেস করার উপায় হচ্ছে আমি একটা এমআরআই করে ফেলবো। সো ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট সিমটম এগুলো থেকে এমআরআই তখন আমাকে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আমি এমআরআই করবো। এখন কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে প্রোল্যাক্টিনোমা, আমি খালি সাইজ নিয়ে কথা বলতেছি, হরমোন অ্যাসেসমেন্ট এখানে কি করবো না? উত্তর হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতেই প্রোল্যাক্টিন লেভেল আমরা আসলে দেখি যে এটা বাড়ে। সো এই অবস্থায়
তার তো টিউমারের জন্য ডেফিনেটলি প্রোল্যাক্টিন লেভেল বেশি, কিন্তু প্রেগনেন্সির কারণেও প্রোল্যাক্টিন লেভেল আসলে বেশি থাকে। সো এইখানে আমি আসলে প্রোল্যাক্টিন লেভেল দেখে আমি খুব বেশি একটা বুঝবো না যে কতটুকু টিউমারের জন্য আর কতটুকু প্রেগনেন্সি রিলেটেড কারণে, এটা বোঝাটা টাফ। সো এই জন্য আমরা আসলে সেরাম প্রোল্যাক্টিন লেভেল এখানে চেক করি না। এবার সেই ট্রিটমেন্টের কথা। সো ট্রিটমেন্টের এইখানে নর্মালি মেডিকেল ম্যানেজমেন্ট যেটা, নর্মালি আমরা ব্রোমোকিপটিন, ক্যাবারগোলিন, এই ধরনের যে ডোপামিন অ্যাগনিস্ট যেগুলো আছে, ব্রোমোকিপটিন, ক্যাবারগোলিন, এগুলাকে আসলে নর্মাল পার্সনে দিই, বাট ডিউরিং প্রেগনেন্সি এগুলোকে আসলে অফ রাখা হয়। বাট যদি এমন হয় পেশেন্টের প্রোল্যাক্টিনোমা সময়ের সাথে সাথে বড় হচ্ছে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট ডেভেলপ করে গেছে, সেই মোমেন্টে ক্যাবারগোলিন, ব্রোমোকিপটিন এগুলাকে আমরা আসলে কনসিডার করতে পারি। বাট ইয়েস, ডেফিনেটলি যে সার্জারি আমাদের আসলে করা লাগতে পারে, যদি খুব বড় টিউমার হয়ে যায় সেখানে সার্জারি লাগে। বাট ব্রোমোকিপটিন, ক্যাবারগোলিন এগুলো আমাদের মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আসে। আচ্ছা, এবার আসি ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে। সো ডায়াবেটিস ইনসিপিডাস কেন হচ্ছে? যখন আমার ভ্যাসোপ্রেসিন বা ইডিএইচ হরমোন আসলে আইদার প্রডিউস হচ্ছে না, যেটা ক্র্যানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, অথবা তৈরি হচ্ছে ঠিকই বাট সেটা কাজ করতে পারতেছে না, লাইক ওটার সেন্সিটিভিটি নাই, ওটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এখন প্রেগনেন্সির সাথে সম্পর্ক কী? প্রথম কথা, লাইক একটা পার্সন আগে থেকে ডায়াবেটিস ইনসিপিডাস আছে, এখন যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, সেইখানে আমাদের কনসিডারেশনের জায়গাটা হচ্ছে প্রেগনেন্সিতে একটা স্ট্যাটাস আমরা দেখি। সেটা কি? প্রেগনেন্সিতে এই ভ্যাসোপ্রেসিন বেশি বেশি করে ব্রেকডাউন হয়। লাইক নর্মাল কন্ডিশনে যা ছিল, প্রেগনেন্সিতে এটার ব্রেকডাউন আসলে বেশি হয়ে যায়। এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিনের ব্রেকডাউন আসলে বেশি হয়। বেশি হওয়ার কারণ কি? এটার বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা একটা এনজাইমের একটা ইফেক্ট দেখব। কোথায় গেল? সেটা হচ্ছে প্লাসেন্টা থেকে একটা পার্টিকুলার একটা হরমোন আসলে তৈরি হয়। সেটা কি? ভ্যাসোপ্রেসিনেস। সো প্লাসেন্টা থেকে একটা হরমোন প্রডিউস হচ্ছে যেটার নাম ভ্যাসোপ্রেসিনেস, যেটা আসলে এক ধরনের প্রোটিয়েস মানে কি? সেটা প্রোটিনকে ব্রেকডাউন করে। এটা কি করে? এটা ভ্যাসোপ্রেসিনকে ব্রেকডাউন করে। এখন যখন সে ভ্যাসোপ্রেসিনকে ব্রেকডাউন করে, সো এমনিতেই তার ডায়াবেটিস ইনসিপিডাস বা সেই টাইপ ফিচার ডেভেলপ করা শুরু করবে, বা আগে থেকে যদি তার ডায়াবেটিস ইনসিপিডাস থাকে, দ্য সিচুয়েশন উইল গেট ওর্স। সো এটাই হচ্ছে কন্ডিশন যে উইমেন উইথ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ইনসিপিডাস তাদের প্রেগনেন্সিতে অবস্থা আসলে আরও খারাপ হয়ে যায়। কারণ কি? প্লাসেন্টা থেকে যে এই ভ্যাসোপ্রেসিন ব্রেকডাউনের যেই ভ্যাসোপ্রেসিনের যে এনজাইমটা, সেটা যেহেতু এডিএইচকে ভেঙে ফেলতেছে, সো পেশেন্টের কন্ডিশন আসলে আগের থেকে আরও ডেটোরিয়েট করে। সো ডেটোরিয়েট করলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে পেশেন্ট ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য যদি ডেসমোপ্রেসিন পেয়ে থাকে, সো ডেসমোপ্রেসিনে আমার জাস্ট ডোজটাকে বাড়ায় দিতে হবে। সো পেশেন্ট ডেসমোপ্রেসিনের ডোজটাকে জাস্ট বাড়ায় দিতে হবে। কতদিনের জন্য? আনটিল ডেলিভারি, বিকজ আফটার ডেলিভারি প্লাসেন্টা তো বের হয়ে যাচ্ছে, তখন তো আর প্রবলেমটা নেই। সো যতদিন প্লাসেন্টা আছে প্রবলেমটা ততদিন। সো ওই মোমেন্ট পর্যন্ত ডেসমোপ্রেসিনের লেভেলটাকে আমাকে একটু বাড়ায় ফেলতে হবে। এখন কাহিনী হচ্ছে যে কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস ইনসিপিডাস থাকে, এটার জন্য সিমটম কী থাকবে? পলিইউরিয়া, এবং পলিইউরিয়ার জন্য তার থার্স্ট বেশি হবে, তাই না? পলিডিপসিয়া থাকবে, পলিইউরিয়া থাকবে। এখন ঝামেলা হচ্ছে প্রেগনেন্সিতে আরও কিছু পার্টিকুলার কন্ডিশনেও পলিইউরিয়া, পলিডিপসিয়া থাকে। সেটা কি? একটা হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, সেখানেও পেশেন্টের পলিইউরিয়া, থার্স্ট থাকবে। আর একটা হচ্ছে হেল্প সিনড্রোম, সেখানেও আসলে হইতে পারে। ইনফ্যাক্ট হেল্প সিনড্রোম অফ প্রি এক্লাম্পসিয়া, এখানেও আসলে আমরা দেখি যে আমাদের পেশেন্টের এখানে থার্স্ট, পলিউরিয়া এগুলো আসলে থাকতে পারে। সো এইগুলোকে আমাদের একটু আসলে কনসিডারেশন থাকতে হবে। তাহলে কি? যে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, সেইখানেও আমরা থার্স্ট অ্যান্ড পলিউরিয়া পাইতে পারি। আবার দেখা যাচ্ছে যে হেল্প সিনড্রোম প্রি এক্লাম্পসিয়াতে, এখানেও আমরা দেখি যে এখানেও ভ্যাসোপ্রেসিনেস আসলে ব্রেকডাউন হইতে থাকে, ডিক্রিজ ব্রেকডাউন অফ ভ্যাসোপ্রেসিনেস। সো যেহেতু এখানে ডিক্রিজ ব্রেকডাউন অফ ভ্যাসোপ্রেসিনেস বাই দ্য লিভার, তাহলে লিভার হরমোনটাকে ব্রেকডাউন করতে পারতো, সরি হরমোন বলি কেন, ওই এনজাইমটাকে ব্রেকডাউন করতে পারতো, যেই এনজাইমটা আসলে আমাদের হরমোনটাকে ব্রেকডাউন করতেছিল, এখন সেই এনজাইমের ব্রেকডাউন লিভার আরও কমে যাচ্ছে ইন প্রি এক্লাম্পসিয়া। সো পেশেন্টের আসলে কন্ডিশন আরও ডেটোরিয়েট করে। সো ওইটা আমাদের তাহলে কনসিডারেশন থাকবে। তাহলে লাস্টের কথাটা একটু কনফিউশন লাগতে পারে, আমি আবার সহজভাবে বলি। সেটা হচ্ছে থার্স্ট অ্যান্ড পলিউরিয়া ইন ডায়াবেটিস ইনসিপিডাস, বাট প্রেগনেন্সিতে লাইক অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সি, সেখানেও থার্স্ট অ্যান্ড পলিউরিয়া হইতে পারে। আবার হেল্প সিনড্রোম ইন প্রি এক্লাম্পসিয়া, এই দুইটা কন্ডিশনে আরেকটা ঘটনা কি ঘটে? সেটা হচ্ছে এই দুইটা কন্ডিশনে লিভার ভ্যাসোপ্রেসিনেস এনজাইমের ব্রেকডাউনটাকে কমায় ফেলে, ডিক্রিজ করে। এই এনজাইমটাই তো দিন শেষে ডায়াবেটিস ইনসিপিডাসের
আমাদের এখানে কন্ডিশনটাকে খারাপ করে ফেলতেছিল বাই মোর ব্রেকিং ডাউন দ্য ভ্যাসোপ্রেসিন হরমোন ইটসেলফ। এখন এই হরমোনটাকে যে সে ব্রেকডাউন করতেছিল, এই এনজাইম যত বেশি থাকবে, যত বেশি সময় ধরে থাকবে, ব্রেকডাউন তত বেশি করে হবে। সো এই এনজাইমটা যেহেতু ব্রেকডাউন কমে যাচ্ছে, সো আলটিমেট এটার ইফেক্ট বেড়ে যাবে। এটার ইফেক্ট বেড়ে যাওয়ার অর্থ এডিএইচ ব্রেকডাউন উইল কন্টিনিউ। সো পেশেন্টের কন্ডিশন সিচুয়েশন খারাপ হতে থাকবে বা থার্স্ট অ্যান্ড পলিউর আসলে পারসিস্ট করবে। সো এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের যেটা সেটা হচ্ছে শিহান সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট। শিহান সিনড্রোম থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, অলসো ইন পেসেসের যেই এলসিসি সেগমেন্ট থাকে সেখানেও শিহান সিনড্রোম থেকে আমরা আসলে দেখি যে এলসিসিগুলো আসে। সো শিহান সিনড্রোমের বেসিক হিসাবটা বলি যে একটা পার্সনের পোস্টপার্টাম হিমোরেজ হয়েছে। পোস্টপার্টাম হিমোরেজ হওয়ার কারণে তা তো ওভারঅল তো একটা হাইপোভলিমিক সিচুয়েশন, তাই না? তার ওভারঅল তো ব্লাড ভলিউম কমে গেছে। সো পিটুইটারি গ্ল্যান্ডে ব্লাড সাপ্লাই কমে যায়, সো পিটুইটারি ইনফার্কশন হয়। তাহলে নর্মালি কি হচ্ছে যে একটা পোস্টপার্টাম হিমোরেজ হয়েছে, হিমোরেজের কারণে স্বাভাবিকভাবে তখন হাইপোটেনশন হয়ে তাদের যে পিটুইটারি গ্ল্যান্ড সেইখানে আসলে একটা ইনফার্কশন হয়ে গেছে, যেহেতু সেখানে ব্লাড সাপ্লাই কমে গেছে। এখন পিটুইটারি গ্ল্যান্ড ইনফাকশন হয়ে যাওয়ার অর্থ পিটুইটারি গ্ল্যান্ডের ওইটুক জায়গা তো কিছু জায়গা তো মরে গেল। তাহলে আলটিমেটলি দেয়ার উইল বি ডেভেলপমেন্ট অফ পোস্টপার্টাম হাইপোপিটুইটারিজম। সো পোস্টপার্টাম হাইপোপিটুইটারিজম যদি ডেভেলপ করে তখন কি পিটুইটারি গ্ল্যান্ডের কাজগুলো আমরা কিছুই পাবো না। সো স্বাভাবিকভাবে দেখবো প্রোল্যাকটিন বের হওয়া কমে যাবে। সো প্রোল্যাকটিন বের হওয়া কমে গেলে কী হবে? ফেইলার অফ ল্যাকটেশন, ফেইলার টু এস্টাবলিশ ল্যাকটেশন। হ্যাঁ, সে ব্রেস্ট ফিড করাতে পারবে না, অ্যামেনোরিয়া ডেভেলপ করবে, বা হাইপোপিটুইটারিজমের আদার যে ফিচারগুলো আছে গ্রোথ হরমোন থেকে শুরু করে এভরিথিং সব কিছু অ্যাফেক্টেড হবে, সেটার ফিচার আমরা পাওয়া শুরু করবো। সো পেশেন্টের লাইক সিরিয়াল ধরে বলি গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোন কম আসবে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এগুলো কম আসবে। সো স্বাভাবিকভাবে অ্যামেনোরিয়া হবে পেশেন্টের। আমরা দেখবো যে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে পেশেন্টের ক্ষেত্রে। আমরা দেখবো যে থাইরয়েড প্রবলেম অ্যারাইজ করবে। সো সেকেন্ডারি লেভেলে আমরা দেখবো যে তার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতেছে। সো সহজ কথা, হাইপোপিটুইটারিজম ডেভেলপ করবে, দ্য ফিচার অফ হাইপোপিটুইটারিজম উইল প্রেজেন্ট। সো এখন এটাকে আমরা কীভাবে তাহলে ডায়াগনোসিস করতে পারি? সো ডায়াগনোসিসের উপর হচ্ছে পিটুইটারি ফাংশন অ্যাসেস করার জন্য আমরা ইনভেস্টিগেশন করবো। তাহলে এই হরমোনাল অ্যাসেগুলো করতে হবে। এবং ট্রিটমেন্ট কী? ট্রিটমেন্ট হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট। সো আমরা আসলে এখানে হরমোন রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের বেসিক ম্যানেজমেন্ট। হরমোন নাই, ঠিক আছে, তাহলে হরমোন দাও। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড আলোচনা। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এগুলো নিয়ে কথা বলবো। সবাই অসংখ্য ধন্যবাদ।